আচ্ছা, গত ক্লাসে আমরা সমাসের প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম। এখন হচ্ছে আমরা দ্বিতীয় অংশ, বিশেষ করে আমাদের বহুব্রীহি বাকি ছিল, তৎপুরুষ সমাস বাকি ছিল এবং কিছু ছোটখাটো সমাস বাকি ছিল, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি, খেয়াল করো। বহুব্রীহি মানে ব্রীহি মানে হচ্ছে ধান। বহু ধান আছে যার। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমি একদম শুরুতেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ প্রাধান্য থাকবে, অন্য কোনো অর্থের প্রাধান্য থাকবে, অন্য কোনো অর্থ বুঝাবে, অন্য কাউকে বুঝাবে। যেমন বহুব্রীহি আছে যার, শব্দটা হচ্ছে বহুব্রীহি। এখন বহুব্রীহি দ্বারা বহুকেও বুঝাচ্ছে না, ব্রীহিকেও বুঝাচ্ছে না, বা ধানকেও বুঝাচ্ছে না, সেই ব্যক্তিকে বুঝাচ্ছে যার অনেক কি আছে, ধান আছে। হুম। যেমন আমরা পড়েছিলাম আহ বিড়ালাক্ষী, বিড়ালের মতো অক্ষী যার। তাহলে দেখা যাচ্ছে এখানে মূলত বিড়ালকেও বোঝাচ্ছে না, অক্ষীকেও বোঝাচ্ছে না, যে নারীর বিড়ালের মতো অক্ষী তাকে বোঝাচ্ছে। ওকে। তাহলে যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। এটা আমরা বুঝে গেছি। এটা বুঝলেই সমাস শেষ। এরপর হচ্ছে প্রকারভেদ। বহুব্রীহি সমাসে সাধারণত যে, যা, যার, যাতে, যেহেতু অন্য কাউকে বুঝায় সেহেতু এই শব্দগুলো কি ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়। ব্যাসবাক্যে আমরা দেখব যে যা, যার, যাতে। ঠিক আছে। প্রথমে আসো বহুব্রীহি সমাস কত প্রকার। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিয়ার বহুব্রীহি, ন বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, অলুক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। খেয়াল করো, এর মধ্যে অলরেডি তোমরা প্রথম ক্লাসে সংখ্যাবাচক বহুব্রীহি সম্পর্কে ধারণা পেয়েছো। অলুক বহুব্রীহি তাহলে কি হবে? বহুব্রীহি সমাস যেটাতে কি থেকে যাবে, সমস্ত পদে বিভক্তি থেকে যাবে। প্রত্যয়ন্ত বহুব্রীহি, এখানে প্রত্যয় যুক্ত হবে। মধ্যপদলোপী বহুব্রীহি কি হবে? মধ্যপদ কি হবে? আমরা দেখেছি কর্মধারের ক্ষেত্রে মধ্যপদলোপী কর্মধারে সেখানে মধ্যপদ উধাও হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, মধ্যপদটা লোপ পাচ্ছে। ঠিক এখানেও সেম। আর বাকিগুলো কি সেটা আমরা একটু মনে খেয়াল করি। প্রথমে আসো সমানাধিকরণ বহুব্রীহি। হ্যাঁ, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, মানে একটা হচ্ছে বিশেষণ আরেকটা হচ্ছে বিশেষ্য, তাকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি বলে। আমি যখন 9-10-এ পড়তাম, ছোট ছিলাম, তখন মনে রাখতাম কিভাবে জানো? যে ব্যাকরণে সবকিছু হচ্ছে উল্টাপাল্টা, সবকিছু কঠিন, এভাবে মনে রাখতাম। সবকিছু কঠিন, সবকিছু উল্টাপাল্টা। সমানাধিকরণে সমান হয় নাই, সমান না হয়ে কি হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। দুটোই বিশেষণ হয় নাই, অথবা দুটোই বিশেষ্য হয় নাই, সমান হওয়ার কথা। মানে এভাবে মনে রাখতাম। তাহলে তোমরা মনে রাখবা, সমানাধিকরণে সমান না, সমানাধিকরণে সমান না, পূর্বপদে বিশেষণ আর পরপদে হচ্ছে বিশেষ্য, তখন সেটাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। যেমন নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে নীল কি, নীল এখানে হচ্ছে একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ, রাইট? এখানে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে বিশেষ্য কণ্ঠ। হুম। কিন্তু নীলকণ্ঠ মানে কি, কাকে বোঝায়? নীলকণ্ঠ যার, তার মানে দেবতা শিবকে বোঝায়। ওকে। তাহলে পূর্বপদে কি বিশেষণ, পরপদে হচ্ছে বিশেষ্য। খোশ মেজাজ মানে খোশ মেজাজ যার। এখানে খোশ, খোশ মানে তো বুঝো মানে আনন্দিত, ভালো, আর মেজাজ হচ্ছে বিশেষ্য। তাহলে দেখা যাচ্ছে বিশেষণ আর বিশেষ্য, সমানাধিকরণ বহুব্রীহি। হতশ্রী, হত হয়েছে শ্রী যার, হত শেষ হয়ে গেছে, একদম শেষ। এই ধরো আমার কথা ধরতে পারো, হত শ্রী কি হয়েছে, সৌন্দর্য। হ্যাঁ, অনেকের হয় না এরকম। তাহলে সৌন্দর্য হচ্ছে কি, সৌন্দর্য হচ্ছে তোমার বিশেষ্য, নাউন। আর হত অ্যাডজেক্টিভ, মরে গেছে, শেষ, হত একদম, শ্রী একদম হত হয়ে গেছে, মরে গেছে। তাহলে এখানে কি তোমার, এটা হচ্ছে হত হয়েছে শ্রী যার, মূলত আরেকজনের কথা বলছে। ওকে। তাহলে এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। হতভাগ্য, সেম, ওই যে হতশ্রীর মতো, হত বুদ্ধি, একই। আয়ত লোচনা, লোচনা মানে কি তোমরা জানো? আয়ত লোচন যার, বা যে নারীর, মানে যার চোখ কেমন, একেবারে টানা টানা হরিণীর মতো। হ্যাঁ, প্রথম প্রথম এরকম লাগবে, পরে আর লাগবে না, পরে ডাইনির মতো লাগতে পারে। তারপর হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, মানে কি, যে দৃঢ় প্রতিজ্ঞ, যে যেমন তোমরা যেমনি হোক ক্লাসে মনোযোগ দিব না,
দৃঢ় প্রতিজ্ঞ। বুঝতে পারছো? মানে ক্লাসে যেভাবেই হোক ম্যাডামরে বলবো, ম্যাডাম আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ। আচ্ছা, কান কাটা সেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, কখনো কখনো কি হতে পারে, বিশেষ্যর সাথে বিশেষণও হতে পারে, মানে বিশেষ্যটা আগেও হতে পারে অল্প। কিরকম? যেমন ধরো কান কাটা, ঠোঁট কাটা, মাথা মোটা, নদীমাতৃক। তাহলে কান, কান এখানে কি? কান হচ্ছে এখানে নাউন, কাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? ঠোঁট কাটা, মাথা মোটা, হুম, এগুলো হচ্ছে তোমার অনেকটা কি, ওই যে প্রথমে বিশেষ্য তারপর হচ্ছে বিশেষণ। অনেকে হচ্ছে এটা আবার বিশেষ্য বিশেষণ উল্টে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, যে ম্যাডাম এরকম কেন, আপনি পড়েছেন প্রথমে বিশেষণ পরে বিশেষ্য। যাই হোক, আমরা কিছু বিশেষ্য বিশেষণের উদাহরণ দেখলাম, এগুলো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে সমানাধিকরণ বহুব্রীহিতে কি থাকবে? বিশেষণ আর বিশেষ্য থাকবে। অবশ্যই 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 অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে, এখানে আর কোনো কথা নেই। ঠিক আছে, নেক্সট, ব্যাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, সমানাধিকরণে যেহেতু কি ছিল, উল্টোপাল্টা ছিল, তাহলে ব্যাধিকরণে কি থাকবে? দুটোই একই থাকবে, দুটোই একই থাকবে, কোনোটাই বিশেষণ না, দুটোই বিশেষ্য, দুটোই নাউন, দুটোই কি, দুটোই নাউন। তাহলে আমরা দেখি, 80 20, 80 মানে দাঁত, বিষ তো বিষ, পয়জন। 80-তে 20 যার, কার? সাপ, এক্সের। মানে মেয়েদের এক্সের। ওকে, তাহলে দেখো 80-তে 20 যার মানে হচ্ছে সাপ। ওকে, তাহলে দেখো 80, 80 হচ্ছে নাউন মানে দাঁত, 20 পয়জন, তাও কি নাউন, দুটোই নাউন। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে 80-20 সাপ। বিনা পানি, পানিতে বিনা যার, তাহলে দেখো বিনাও নাউন, পানিও কি নাউন, নাউন পানি মানে হাত, ওই যে আরেকজন সাপের ইয়ে দিছে। তাহলে বিনা পানি, পানিতে বিনা যার কে? সরস্বতী। তাহলে এগুলো হচ্ছে কি? ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক তেমনি চন্দ্রচূড়, চন্দ্রচূড় তাও কি দেবতা শিব, মানে কি এখানে হচ্ছে চন্দ্র, চন্দ্র মানে তো চাঁদ জানো, আর চূড় মানে হচ্ছে শীর্ষদেশ, মানে উঁচু করে যার চুল বাঁধা। দুটোই আমরা কি দেখতে পাচ্ছি? দুটোই হচ্ছে তোমার বিশেষ্য। হ্যাঁ, তাহলে চন্দ্রচূড় বলতে আমরা কি মানে বুঝতে পারছি যে চাঁদের কথা বলছে বা চূড়ের কথা বলছে? না, মূলত কাকে বোঝানো হয়েছে? শিবকে। কথা সর্বস্ব। অনেকে আছে না, মানে মানে কিছু ধরো, যার কথাই সবকিছু আর কি। হ্যাঁ, আসলে যেমন ধরো আমার কথা ধরো, আমি কি একদম তোমাদের টিচার, কথা না থাকলে আমার আর কিছুই থাকবে না, কথা সর্বস্ব। হুম, ধরো রেডিও জকি, এরকম থাকে না? আবার কেউ কেউ আছে কোনো কাজই করে না, খালি কথা দিয়েই সব, কাজে নাই, কাজে হচ্ছে ঠন ঠন। হ্যাঁ, শুধু কথা দিয়েই সে বাঘ খাতি মেরে ফেলে, এরকম। তাহলে কথা সর্বস্ব যার, মূলত এখানে কথাকে বুঝাই নাই, মূলত সেই ব্যক্তিকে বুঝাইছে যার কথাটাই হচ্ছে সর্বস্ব। পদ্মনাভ সেম, উন্ননাভ সেম। উন্ননাভ কি? উন্ননাভ হচ্ছে তোমার উন্ন নাভিতে যার, মূলত হচ্ছে কি নাভি থেকে সুতার মতো তোমার পদার্থ নির্গত হয়ে মাকড়সা কি করে, তার জালটা বানায়। হ্যাঁ, তার জালটা, জালটা এই কেমনে বানাবো? আচ্ছা, এই যে এভাবে এভাবে জালটা বানায়। হ্যাঁ, তাহলে উর্ণ, উর্ণ মানে কি? জাল। নাভ মানে নাভি, পদ্ম নাভ মানে কি? নাভি, সেম। তাহলে উর্ণ নাভ, এটা অনেক সময় অর্থও আসে, সমার্থক শব্দ। উর্ণ নাভ কি? উর্ণ নাভ হচ্ছে মাকড়সা। তাহলে এখানে জালও বুঝায় নেই, নাভিও বুঝায় নেই, কাকে বুঝাইছে? মাকড়সাকে বুঝিয়েছে। বুঝতে পেরেছো? কাকে বুঝিয়েছে? মাকড়সাকে বুঝিয়েছে। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহিতে দেখো, উর্ণ জাল এটাও বিশেষ্য, নাভ মানে নাভি, এটাও কি বিশেষ্য। পদ্মনাভ, পদ্ম নাভিতে যার, কে? দেবতা বিষ্ণু। তাহলে এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। হ্যাঁ, যেমন ধরো সূর্যমুখী, তাহলে কি হবে? সূর্যের দিকে মুখ যার। বুঝতে পেরেছ? গজানন, দেবতা গণেশ, গজ আনন যার, আনন মানে তো জানো। বজ্র পানি, বজ্র পানিতে যার, বজ্র যার হাতে, পানি তো বুঝো। হ্যাঁ, তাহলে এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ওকে, আশা করি পারবা, না পারার কিছু নেই, প্র্যাকটিস করতে হবে। নেক্সট, ব্যতিহার বহুব্রীহি। এটা নিয়ে আজকে দেখতেছিলাম তোমাদের আকিব, আমাদের মেন্টর, আকিব দুষ্টামি করতেছিল। ব্যতিহার বহুব্রীহি কি? মারামারি, টেলিগ্রাম গ্রুপে অনেকে শুরু করে দেয়, মারামারি কাটাকাটি পিটাপিটি, মানে হাতাহাতি যত কিছু আছে। হ্যাঁ, ক্রিয়ার পারস্পরিক অর্থ মানে তুমি একলা করতে পারবা না। ব্যতিহার মানে কি? অর্থাৎ তোমার ডাবল লাগবে, দুইজন লাগবে। তাহলে এটাই হচ্ছে ব্যতিহার। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এই সমাসে পূর্বপদে আ, পরবর্তী হচ্ছে ই যুক্ত হয়। কিরকম? হাতাহাতি, কানাকানি,
লাঠালাঠি, চুলাচুলি, গলাগলি, হ্যাঁ, এরকম যতগুলো আছে, রক্তারক্তি, কেশাকেশি মানে চুলে চুলে কি কেশাকেশি, হাসাহাসি, গলাগলি, কোলাগুলি, চুলাচুলি, কারাকারি, সবগুলোই হচ্ছে কি ব্যতিহার বহুব্রীহি। এখন আমি যদি বলি গোলাগুলি, গোলাগুলি কি হবে? গোলাগুলি সমার্থক দ্বন্দ্ব, গোলাগুলি কি হবে? সমার্থক দ্বন্দ্ব। প্রত্যয়ান্ত বহুব্রীহি, একটু খেয়াল করো। একদিকে চোখ যার, তাকে আমরা বলছি এক চোখা। আচ্ছা, একদিকে চোখ যার মানে একদিকে যার দৃষ্টি, একদিকে চোখ যার, তাহলে এক চোখ হওয়ার কথা, এক চোখ হওয়ার কথা, রাইট? আমরা কি করলাম? একটা আ প্রত্যয় যুক্ত করে দিলাম, এক চোখা। তাহলে একটা, এটা বহুব্রীহি সমাস, ওকে, এক চোখ, চোখের সাথে হয়ে গেল আ। যেহেতু বহুব্রীহির সাথে কি যুক্ত হয়েছে? আ প্রত্যয় যুক্ত হয়েছে, প্রত্যয়ান্ত বহুব্রীহি। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, ঘর মুখ। নি খরচ যার মানে যার কোনো খরচ নেই, নি খরচে, তাহলে খরচের সাথে কি যুক্ত হলো? এ প্রত্যয় যুক্ত হলো। তিন ভাগ যার, তেভাগা, তেভাগা হচ্ছে একটা আন্দোলনের নাম, হ্যাঁ, ফসল নিয়ে আন্দোলন। আগে হচ্ছে মালিকেও এক ভাগ পেত, যে তোমার বর্গা চাষিও এক ভাগ পেত, পরবর্তীতে এটা তিন ভাগ করা হয়, তিন ভাগ, বর্গা চাষি ভাবে দুই ভাগ। ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে তেভাগা, তাহলে কি যুক্ত হয়েছে? আ প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যয়ান্ত বহুব্রীহিতে কি হবে? প্রত্যয় যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হবে। ওকে, মধ্যপদ লোপী বহুব্রীহি, একটু মনোযোগ দাও, শোনো। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, এই যে বিড়াল চোখী, এখানে ব্যাস বাক্যে বিশাল একটা অংশ সমস্ত পদে এসে কি হচ্ছে? লোপ পাচ্ছে। ব্যাস বাক্যের বিশাল একটা অংশ সমস্ত পদে এসে লোপ পাচ্ছে। বিড়ালাক্ষী সেম, এটা জাস্ট চোখ, ওখানে জাস্ট অক্ষি, মানে তোমার বিড়ালের অক্ষির নেই, অক্ষি যে নারীর, বিড়ালের চোখের নেই, হ্যাঁ। তাহলে মীনাক্ষী সেম, মিন, মিন, মিন মানে কি? মিন হচ্ছে মাছ, তার মানে মিনের নেই অক্ষি যার বা যে নারীর, মীনাক্ষী। কমলাক্ষ সেম, কিসের মতো? কমলের নেই চোখ যে নারীর, কমলাক্ষ, হ্যাঁ, কমলাক্ষ। সোনামুখী, আচ্ছা, সোনামুখ আর সোনামুখী দুটো কিন্তু ভিন্ন, অথবা সোনামুখও, মানে সোনা, সোনা দিয়ে মোড়ানো মুখ যার। এটা নিয়ে ওই দিন দেখলাম টেলিগ্রামে 49 মনে হয়। সোনামুখ আর সোনামুখী দুটো ভিন্ন বিষয়। ওকে, তারপর হচ্ছে বউ ভাত, জন্মাষ্টমী। বউ ভাত কি? বউ ভাত হচ্ছে একটা অনুষ্ঠানের নাম, রাইট? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, কিন্তু আসলে তো বউ সেজে গুজে বসে থাকে, মোটেও ভাত পরিবেশন করে না। বউর চাচাতো ভাই, মামাতো ভাই, কাকাতো ভাই এরা গিয়ে ভাত পরিবেশন করে, রাইট? মেয়েগুলো খালি সাজতে থাকে। তারপর হচ্ছে জন্মাষ্টমী, কি হবে? তাহলে এগুলো সবগুলো আমরা কি দেখলাম? এগুলো সবগুলোই হচ্ছে তোমার মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি তিনটা শব্দ, গায়ে হলুদ, হাতে খড়ি, মুখে ভাত, আমি আলাদা করে লিখে দিয়েছি। এটার কারণ কি? মধ্যপদলোপী, আশা করি বুঝতে পেরেছো। মোট কথা হচ্ছে আগে শব্দটা দেখো, শব্দটা আগে দেখো। বিড়াল, বিড়াল চোখী, অবশ্যই বহুব্রীহি সমাস, অন্য কাউকে বুঝাচ্ছে, বিড়ালকেও না, চোখে। বিড়ালাক্ষী সেম, মীনাক্ষী সেম, কমলাক্ষ সেম, সোনামুখী সেম। বউ ভাত, বউকে বুঝাচ্ছে না, ভাতকে বুঝাচ্ছে না। গায়ে হলুদ, হ্যাঁ, শরীরকেও বুঝাচ্ছে না, হলুদ, হলুদকেও বুঝাচ্ছে না, একটা অনুষ্ঠান। হাতে খড়ি, হাতকেও বুঝাচ্ছে না, খড়িকেও বুঝাচ্ছে না, একটা অনুষ্ঠান। যখন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। মুখে ভাত, মুখে ভাত কি? ওই যে বাচ্চাদের যখন 6 মাস হয় তখন কি করে? মুখে ভাত দেওয়া হয়। তাহলে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে অনুষ্ঠানগুলো, এখানে আমরা কি দিয়েছি? চারটা। এগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা অংশ লোপ পাচ্ছে, যার কারণে আমরা বলছি মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, এটা আমরা পারবো। এই যে গায়ে হলুদ, হাতে খড়ি, মুখে ভাত, এই তিনটা কেন আলাদা লিখেছি খেয়াল করো। শব্দটা শুধু গা, শব্দটা শুধু হাত, শব্দটা শুধু মুখ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একার আছে, তার মানে এ বিভক্তি আছে। তাহলে এগুলো কি মধ্যপদলোপী বহুব্রীহি নাকি তোমার অলুক বহুব্রীহি? কোনটা? এটা নিয়ে আমরা একটু পরে বলছি। তার আগে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। একটু খেয়াল করো, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি কার? এই কয়দিন পরে তোমাদের উঠবে, অনেকের উঠে গেছে অলরেডি, মানে জামাই। মাথাকেও বুঝাচ্ছে না, পাগড়িকেও বুঝাচ্ছে না, কাকে বুঝাচ্ছে? জামাইকে, বরকে বুঝাচ্ছে, হ্যাঁ, বরকে বুঝাচ্ছে। গলায় গামছা যার, গলায় গামছা কাদের থাকে? সাধারণত যারা কায়িক পরিশ্রম করে, বারবার ঘাম মুছতে হয়, এরকম লোকদের হচ্ছে গলায় গামছা থাকে, হ্যাঁ।
হাতে বেরি কার? আসামি। পায়ে বেরি? আসামি। সেম। কানে কলম? কানে কলম কার? সাধারণত তোমার যারা কি করে ওই যে কাঠ মিস্ত্রি, কানে কলম থাকে অথবা পেন্সিল থাকে। গায়ে পড়া কিছু লোক আছে অযাচিত কথা বলে, গায়ে পড়ে কথা বলে। হাতে ছড়ি, যারা অন্ধ হাতে ছড়ি থাকে, কানে খাটো। যারা বধির তাদের বলা হয় কানে খাটো। এখন খেয়াল করো, এগুলো সবগুলোতে এই যে তোমার সমস্ত পদ, হাতে বেরি, কানে কলম, গায়ে পড়া, এগুলো তো সমস্ত পদ। হুম তোমার মূলত আমি যদি ব্যাস বাক্য করি, তোমার কি হবে? হাতে বেরি যার, হ্যাঁ, কানে কলম যার, গায়ে পড়ে যে, এরকম, হাতে ছড়ি যার, এরকম, কানে খাটো যে। তাহলে দেখা যাচ্ছে এই যে সমস্ত পদে কি কানে খাটো হওয়ার কথা, কান হওয়ার কথা, হাতে ছড়ি হওয়ার কথা, হাত। তাহলে এগুলোতে কি থাকছে? এই বিভক্তি থাকছে। তাহলে এগুলো আমরা অবশ্যই শিওর এগুলো কি অলুক বহুব্রীহি, এখানে আমাদের কোনো ভুল নাই। কিন্তু এই যে গায়ে হলুদ, হাতে খড়ি, মুখে ভাত, এখানে খেয়াল করো, সবগুলো সবগুলো ব্যাস বাক্যে যা আছে, ব্যাস বাক্যে যা আছে সমস্ত পদ সেটা আছে। কিন্তু এই যে গায়ে হলুদ, হাতে খড়ি, এগুলোতে ব্যাস বাক্যের বিশাল একটা অংশ কি হয়? লোপ পাই। যার কারণে এই তিনটা শব্দ অলুক বহুব্রীহিও হয়, মধ্যপদলোপী বহুব্রীহি হয়। এখন যদি দুটোই আসে, এটা হচ্ছে তোমাদের সবার প্রশ্ন, যদি দুটো আসে, এই পর্যন্ত যত প্রশ্ন দেখছো দেখবা যে একটাও এরকম নাই। যদি দুইটা আসে তখন কি করবা? যদি দুইটা আসে মধ্যপদলোপী দিবা। অলুক দেওয়ার দরকার নেই, কারণ দেখো অলুক, কানে কলম, গায়ে পড়া, এগুলো সবগুলোতেই কোনোটাতে মধ্যপদ লোপ পাচ্ছে না, এগুলোতে কিন্তু বিশাল একটা অংশ লোপ পাচ্ছে। আর যদি মধ্যপদলোপী না থাকে তাহলে আমরা দিব অলুক বহুব্রীহি। শেষ। পারবা না? অবশ্যই পারবা। তাহলে কাকে কলসি কি হবে? কাকে কলসি যার। তাহলে এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে অলুক বহুব্রীহি। তাহলে আমরা মধ্যপদলোপীও পারলাম, অলুকও পারলাম। সংখ্যাবাচক বহুব্রীহি, এটা না পারার তো কিছু নাই, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, রাইট? 10 গজ পরিমাণ যার, 10 গজি যার, 10 গজ পরিমাণ। 500 পরিমাণ যার, 5 সেরি। 1 মণ পরিমাণ যার, 1 মণি। এখানে সবগুলোতে দেখবা যে লাস্টে কি যুক্ত হয় জানো? সংখ্যাবাচকে সবসময় দেখবো যে লাস্টে রস্বই, দীর্ঘই, এগুলো যুক্ত হয়। 10 গজি, 5 সেরি, 1 মণি। হ্যাঁ, চৌচালা, যুক্ত হচ্ছে, 4 হাতি। হ্যাঁ, যুক্ত হচ্ছে কেন? ওই যে অন্য কিছু বোঝাচ্ছে। 4 হাতি, ব্রহ্মা, 4 হাত আছে যার। পায়া, 3 পা আছে যার, তাহলে 3 পায়া কি? 4 পায়া, 4 পায়া হচ্ছে চৌকি, চৌপায়া। যার চৌপায়া, চৌপায়া কি? চৌকি। যার কয়টা আছে? চৌপায়া। বা তোমার টেবল, কি থাকে টেবলে? 3 পায়া। চেয়ারে থাকে চৌপায়া, রাইট? চতুর্ভুজ, 4টা ভুজ আছে যার, নারায়ণ। সেতার, সেতার দিকে বাদ্যযন্ত্র বুঝায়। ত্রিনয়ন, শিব। দশানন, রাবণ। 10 ভুজা, দুর্গা। তাহলে আমরা এগুলো পারবো না? অবশ্যই পারবো। পারবে না? অবশ্যই পারবে। তাহলে চৌচালা যদি তোমার কি হয়? চৌচালা একটা ঘর। তাহলে চৌকাঠ কি? সেম। দরজার পাল্লা, যেটা দিয়ে হচ্ছে আটকায়, 4 কাঠ আছে যার। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। কোনোভাবেই দ্বিগু হবে না। জাস্ট খেয়াল রাখবা, ধরো 5 ভরি, তাহলে কি হবে? 5 ভরি ওজন যার। 5 সেরি, 5 সের পরিমাণ যার। ধরো সপ্তবর্ণা, সপ্তবর্ণা, সপ্ত কি? সপ্ত মানে হচ্ছে 7, বর্ণ। সপ্তবর্ণা মানে যার কয়টা রং আছে? 7টা রং আছে, সপ্তবর্ণা। তাহলে 7টা রং কার আছে? রং ধনুর আছে। তাহলে এগুলো কি? সংখ্যাবাচক বহুব্রীহি। ধরো আমি বললাম 12 হাতি। 12 হাতি কি? 12 হাতি, 12 হাত পরিমাণ যার, কার? শাড়ি। শাড়ির কয়টা? 12 হাত না? শাড়ির পরিমাণ 12 হাত, কয় বেশি কমও থাকে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু 12 হাত বললে সাধারণত শাড়ি ধরা হয়। ওকে, তাহলে আমরা দেখি ন বহুব্রীহি। একটু মনোযোগ দাও, শোনো। ন বহুব্রীহিতে বিশেষ্য পূর্বপদের আগে অব্যয়যোগে বহুব্রীহি সমাস করা হলে তাকে ন বহুব্রীহি বলে। সবার আগে বহুব্রীহি কাকে বলে আমরা এটা মাথায় রাখবো। বহুব্রীহি বলা হয় কাকে? অন্য কোনো অর্থের প্রাধান্য পেলে সেটা হচ্ছে বহুব্রীহি। এখন ন বহুব্রীহির ক্ষেত্রে আমরা খেয়াল করব, জাস্ট লাস্টে কি থাকবে? ব্যাস বাক্য অনুসারে হবে। ব্যাস বাক্যে কি? ধরো অজ্ঞান, নাই জ্ঞান যার, মানে অন্য কাউকে বোঝাচ্ছে যার কি নাই, জ্ঞান নাই। নাই চারা যার, নাচার। নাই ভুল যার, নির্ভুল। আমরা বলি না লোকটা এত নির্ভুল, তার কোনো ভুল নাই। নাই তার যার, বেতার। যার কোনো কি তাই নাই, তার নাই, বেতার। হুম নেই অক্ষর যার, নিরক্ষর। নেই উপায় যার, নিরুপায়। নেই ঝঞ্ঝাট যার, নির্ঝঞ্ঝাট, লোকটা নির্ঝঞ্ঝাট। হুম নির্দয়, নেই দয়া যার, নির্ভুল। নেই ভুল যার,
বুঝে গেছে? বেকার। নেই কার যার, মানে যার কোনো কর্ম নাই। বেপরোয়া নেই পরোয়া যার, বেশরম নেই শরম যার, বেহাইয়া নেই হায়া যার। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে তোমার ন বহুব্রীহি। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, এগুলো হচ্ছে টিএম করতে হবে। টিএম মানে হচ্ছে ঠাডা মুখস্থ বা টানা মুখস্থ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। মুখস্থ করবা কি? পণ্ডিত মূর্খ নরপশুদের জীবনৃত অবস্থায় দেখে তাদের দ্বীপে অন্তরীপ করা হলো। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও মূর্খ। তাহলে পণ্ডিতকেও বুঝাচ্ছে না, মূর্খও বুঝাচ্ছে না, সেই ব্যক্তিকে বুঝাচ্ছে যে হচ্ছে পণ্ডিত হয়েও মূর্খ। হুম। নরপশু, নরাকারের পশু যে জীবনমৃত, জীবিত থেকেও যে মৃত। দ্বীপ দুই দিকে অবজার, অন্তরীপ অন্তর্গত অবজার। তাহলে এগুলো হচ্ছে আমরা কি করব? টিএম করে ফেলবো। ওকে, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন একসাথে পরে করব। তাহলে আমরা একটু খেয়াল করি তৎপুরুষ সমাস। মনোযোগ দাও। তৎপুরুষ সমাসে কি হবে? দ্বিতক। দ্বিতকে কি হয়? ততে হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিতকে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তবে তৎপুরুষ সমাসে যেটা আমরা মনে রাখবো, পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পাবে। যেমন বিভক্তি কি? বিভক্তি হচ্ছে টিয়ম করতে হবে। দ্বিতীয় চতুর্থী হচ্ছে কেরে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অ তে। তাহলে আমরা দেখতে পাবো পূর্বপদে কি হবে? বিভক্তি লোপ পাবে। তাহলে তৎপুরুষ সমাসে কত প্রকার আমরা দেখি? সেটা হচ্ছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ন। হ্যাঁ, আর উপপদ অলুক। তাহলে টোটাল আমরা কত প্রকার পেলাম? 9 প্রকার পেলাম। এই 9 প্রকার আমরা একটু দেখি। প্রথম আসো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় বিভক্তি কি? কের। তাহলে দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে কি লোপ পাবে? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। দেখো, দুঃখ প্রাপ্ত, যেমন 47-এ অনেকের আসে নাই, অনেকে খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমি মনে করি কষ্ট না পেয়ে তাদের উচিত হচ্ছে, তোমাদেরও, তোমরা যারা মানে পরীক্ষা দিতে পারবে, তোমাদের উচিত হচ্ছে 49-এ ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, 47-এ দিতে হলে কি হতো? তোমার অনেকের হয়তো রিটেনে আসতো না, অনেকের ভাইভাতে আসতো না, অনেক কষ্ট। তোমার আবার 900 নম্বরের রিটেনের জন্য প্রস্তুতি নিতে হতো, এরপর হচ্ছে 200 ভাইভা, কত কঠিন। কিন্তু 49-এ তুমি কি করবা? জাস্ট 200 এমসিকিউ দিয়ে তুমি চাইলে ক্যাডার হয়ে যেতে পারো। তা এই জন্য আমি মনে করি বেশি বেশি, আর যে কয়দিন আছে বেশি বেশি পড়াশোনা করা উচিত 49-এর জন্য। দুঃখপ্রাপ্ত, সবাই ভাবে আমার হবে না কেন, আমি তোমার সাবজেক্টিভ পারি না। এটা কোনো কথা? তুমি এত বছর পড়ে আসছো, বেশি বেশি এমসিকিউ সলভ করবা টপিক ধরে ধরে। দুঃখপ্রাপ্ত, দুঃখ কে প্রাপ্ত, খেয়াল করো তো। আমরা কি এটাকে ধরো অন্য কোনো সমাসের মধ্যে ফেলতে পারি? তোমরা অনেক সময় সমাস গোলায় ফেলো, মানে বুঝতে পারো না। দ্বন্দ্ব, এটা কি দ্বন্দ্ব হবে? হবে না। এটা কি দ্বিগু হবে? হবে না। দুঃখ প্রাপ্ত, অব্যয়ীভাব হবে? হবে না। তারপর হচ্ছে তোমার আমরা দেখেছি কর্মধারাতে কি থাকে? বিশেষ্য বিশেষণ, বিশেষণের সাথে বিশেষ্য হবে? হবে না। তাহলে দুঃখ প্রাপ্ত কি হবে? দুঃখ কে প্রাপ্ত। তাহলে এই যে দুঃখ কে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত মানে তুমি দুঃখ পেয়েছো। এই যে কে বিভক্তি, এটা লোপ পেয়ে সমস্ত পদে কি হয়ে গেল? দুঃখপ্রাপ্ত। তাহলে আমরা দেখতে পেলাম তোমার কি হলো? সমস্ত পদে যে পূর্বপদ, পূর্বপদের বিভক্তি লোপ পেয়েছে। তাহলে কি হবে? অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ। বিপদ আপন্ন, তাহলে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। আমি বললাম কলা বেচা, তাহলে কি হবে? কলাকে বেচা, হয়ে গেল কলা বেচা। আমি বললাম আম কুড়ানো, আমকে কুড়ানো। দেশ ভঙ্গ, দেশকে ভঙ্গ। ভার প্রাপ্ত, ভারকে প্রাপ্ত। রথ দেখা, তাহলে কি হবে? রথকে দেখা, রথকে দেখা। তাহলে দেখতে যে কে বিভক্তি, কে বিভক্তি লোপ পাচ্ছে। রথ চালানো, রথকে চালানো। বিস্ময় আপন্ন, বিস্ময়কে আপন্ন। বীজ বোনা, বীজকে বোনা। এগুলো সবগুলো কি? দ্বিতীয় তৎপুরুষ। কেন? ওই যে কে রে বিভক্তি লোপ পাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি মানে বিস্তৃতি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন আমি বললাম আমি চিরদুখী একটা মানুষ, মানে হচ্ছে আমি চিরকাল ব্যাপিয়া দুঃখী। এই যে ব্যাপিয়া, বিস্তৃতি মানে একদম সারা জীবন ধরে আমি কি? দুঃখী। তাহলে চিরকাল ব্যাপিয়া দুঃখী, এই যে চির দুঃখী, ব্যাপ্তি অর্থেও কি হবে? ব্যাপ্তি অর্থ হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ হবে। তাহলে তুমি যদি দেখো, এছাড়া সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এরকম থাকলেই হচ্ছে
দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কিরকম? যেমন ধরো প্রাপ্ত, অবসরপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত। তাহলে কি বৃত্তিকে প্রাপ্ত, ভারকে প্রাপ্ত, বুঝতে পেরেছ? পণ্য, বিপদাপন্ন, বিস্ময়াপন্ন, শরণাপন্ন, মরণাপন্ন। তারপর ধরো গত, পুঁথিগত, ব্যক্তিগত, পরলোকগত। ধরো পরলোকগত, তাহলে ব্যাস বাক্য কি হবে? পরলোকে গত, পরলোকে গত, হস্তগত। ওকে। তারপর ধরো আশ্রিত, চরণাশ্রিত, দেবাশ্রিত, দুর্গাশ্রিত, পদাশ্রিত, অতীত, দুঃখাতীত, বর্ণনাতীত, শোকাতীত। তাহলে এগুলো কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছ? তারপর এখানে আমি আরো কি কি বললাম? ব্যাপ্তি অর্থে চিরসুখী, চিরকৃতজ্ঞ, চিরবঞ্চিত, এগুলো সকলই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন আসো তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় কি? দ্বারা, দিয়া, কর্তৃক। এখন আসো মন গড়া। তাহলে মন গড়া কি হবে? মন দিয়ে গড়া অথবা মন দ্বারা গড়া, কষ্টার্জিত। তোমরা যদি ক্যাডার হও সেটা কি হবে? অবশ্যই কষ্টার্জিত। তাহলে কষ্ট দ্বারা অর্জিত। তাহলে দ্বারাটা লোপ পেয়েছে, কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস। মধু মাখা, মধু দিয়ে মাখা। এখন একটা জিনিস হলো, এই যে আমি বলি তোমাদের ব্যাস বাক্য দিয়ে তোমার সমাস হবে, খেয়াল করো। ধরো আমি বললাম মধু দিয়ে মাখা, তাহলে এটা কি হলো? মধু মাখা। ওকে, মধু মাখা। তাহলে এটা এই যে দিয়ে লোপ পেলো, এই জন্য হচ্ছে তৃতীয়। কিন্তু আমি যদি বলি মধুতে মাখা, মধুতে মাখা, তাহলে কি হবে? এই হতে মানে সপ্তমী, তখন মধুমাখা কি হবে? তখন মধুমাখা হচ্ছে সপ্তমী হয়ে যাবে। কিন্তু তোমাদের এভাবে এরকম কনফিউজিং এভাবে আসবে না। বুঝতে পারছো? তাহলে কষ্টার্জিত, কষ্ট দ্বারা অর্জিত, মধুমাখা, মধুতে মাখা বা মধু দিয়ে মাখা, তাহলে তে হলে তখন কি হয়ে যাবে? সপ্তমী হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করো আরো কি কি হতে পারে। অস্ত্রোপচার বলে না কি, তোমার কি কোথায় করে? অপারেশন থিয়েটারে। তাহলে অস্ত্র দ্বারা উপাচার, আইনসঙ্গত, আইন দ্বারা সঙ্গত। ঋণগ্রস্ত, ঋণ দ্বারা গ্রস্ত, জনাকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, জল সেচন, জল দ্বারা সেচন, বিজ্ঞানসম্মত, বিজ্ঞান দ্বারা সম্মত। বুঝতে পারছো? তাহলে মধু দিয়ে মাখা যদি এটা, মধু মাখা যদি তোমার তৃতীয় তৎপুরুষ সময়, তাহলে বিষ মাখা কি হবে? বিষ দ্বারা মাখা, তাই না? অনেক কথা মানে বিষ দ্বারা মাখা থাকে, তাই না? কথা। আচ্ছা, পদদলিত, পদ দ্বারা দলিত, চিনি মিশ্রিত, চিনি দ্বারা মিশ্রিত। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। নেক্সট আরো কিছু আমরা মনে রাখতে পারি, কিরকম? উন, হীন, শূন্য। আচ্ছা, উন মানে কি? উন মানে হচ্ছে কম। ধরো একন, তাহলে কি? এক দ্বারা উন মানে এক, কম। বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন। শূন্য, তাহলে কি হবে তোমার? যদি এরকম দেখো, এগুলো কি হবে? এগুলো সবগুলো হচ্ছে তোমার তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন ধরো জ্ঞান শূন্য, তাহলে জ্ঞান দ্বারা শূন্য। বিদ্যাহীন, তাহলে বিদ্যা দ্বারা কি? হীন। ওকে। উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলে, এত কঠিন করে না ভেবে একটু খেয়াল করো। উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আমরা এভাবে না ভেবে, ধরো স্বর্ণমণ্ডিত, হ্যাঁ, আমরা বলতে পারি না স্বর্ণ দ্বারা মণ্ডিত, তাহলে দ্বারা যদি তোমার লোপ পায় কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। হীরক খচিত, হীরক দ্বারা খচিত। চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত, তাহলে কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। এখানে লিখছে জাস্ট উপকরণ বাচক। উপকরণ কি? যে স্বর্ণ, হীরক, চন্দন, এগুলো বুঝাইছে। বুঝতে পারছো? তাহলে এগুলো কি হবে? সবগুলো তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে। চতুর্থী তৎপুরুষ সমাস, এটা একটু সবাই খেয়াল করো। ধরো দ্বিতীয়া আর চতুর্থী, এর দুটোর বিভক্তি একই, কে রে, কে রে। হ্যাঁ, এখন কখন দ্বিতীয় হবে, কখন চতুর্থী হবে? শোনো, কোনো কিছুর জন্য যখন হবে, চতুর্থীর ক্ষেত্রে মনে রাখবা, তোমরা যারা কারক পড়েছ, সম্প্রদানে সবসময় কি হয়? চতুর্থী হয়। সম্প্রদানে সবসময় চতুর্থী হয়। কোনো কিছুর জন্য বা নিমিত্ত, নিমিত্ত মানে হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য যখন হবে তখন অবশ্যই সেটা কি হবে? চতুর্থী। কোনো কিছুর জন্য, হ্যাঁ, যেমন কিছুর জন্য যাবে, কোনো কিছুর জন্য আসবে, কিছু করবে, মানে কোনো কিছুর জন্য যখন হবে তখন অবশ্যই কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। একটু খেয়াল করো তো। আবার যেমন ভক্তি, দান, এসব ক্ষেত্রে কি হবে? তাও চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন গুরু ভক্তি, তাহলে কি হবে? গুরুকে ভক্তি।
গুরুকে ভক্তি, তাহলে এই যে ভক্তি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে গুরুকে ভক্তি, এখানে কে বিভক্তি লোপ পাচ্ছে। তারপর ধরো দেব দত্ত, তাহলে কি হবে? দেবকে দত্ত, দেবকে দত্ত, তাহলে কি হবে? অবশ্যই চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আর যখন কোনো কিছুর জন্য হয়, যেমন ধরো বসত বাড়ি, তাহলে বসত বাড়িটা কিসের জন্য? বসতের জন্য। তাহলে এদের জন্য, কোনো কিছুর জন্য যখন হবে তখন অবশ্যই কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। বসতের জন্য বাড়ি বা কোনো কিছুর নিমিত্তে, কোনো কিছুর জন্য, যেমন আমি বললাম গ্রন্থাগার, গ্রন্থাগার, আগার মানে কি? আগার মানে হচ্ছে আশ্রয় বা ঘর। তাহলে এই আগারটা কিসের জন্য? গ্রন্থের জন্য। আমি বললাম ছাত্রাবাস, তাহলে এই আবাস কিসের জন্য, কাদের জন্য? ছাত্রদের জন্য। তাহলে কোনো কিছুর যখন জন্য হবে তখন অবশ্যই কি হবে? চতুর্থ তৎপুরুষ। দেশ প্রেম, তাহলে এই প্রেমটা কিসের জন্য? দেশের জন্য। মুক্তিযুদ্ধ, তাহলে যুদ্ধটা কিসের জন্য? মুক্তির জন্য। তো মুক্তিযুদ্ধ যদি চতুর্থী তৎপুরুষ হয়, তাহলে আমি যদি বলি যুদ্ধযাত্রা, তাহলে কি হবে? যুদ্ধযাত্রা, তাহলে অবশ্যই হবে কি? চতুর্থী তৎপুরুষ। কেন? যুদ্ধের জন্য যাত্রা। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু দেখি। সমস্ত পদের পরপদ আলয়, আগার, তাহলে অবশ্যই আলয় মানে, আগার মানে, এগুলো সবগুলোই একই। ঘর, আলয় হোক আগার হোক। আর যাত্রা, তাহলে যাত্রা কি কোনো কিছুর জন্য হবে, রাইট? তখন চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন আলয়, যত আলয় আছে সবগুলো কি? সবগুলি হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন ভোজনালয় মানে কি? ভোজনের জন্য আলয়। হ্যাঁ, ধরো ভোজনাগার, ভোজনের জন্য আগার, কিচেন, রাইট? তাহলে এগুলো সবগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন তপবন, তপের নিমিত্ত বন, দেশের জন্য প্রেম, দেশপ্রেম, মুক্তির জন্য যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য পণ, মুক্তিপণ, তীর্থের জন্য যাত্রা, তীর্থযাত্রা, যুদ্ধের জন্য যাত্রা, যুদ্ধযাত্রা, জয়ের জন্য যাত্রা, জয়যাত্রা, এগুলো সবগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এগুলো সবগুলো কি? যে আগার। নেক্সট, পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে কি হবে? হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, অর্থাৎ পঞ্চমী বিভক্তি লোপ পাবে, পঞ্চমী বিভক্তি লোপ পাবে। কিরকম? যেমন ধরো জন্মান্ধ, জন্মান্ধ মানে কি? মানে হচ্ছে সে জন্ম থেকে অন্ধ। তাহলে দেখো যে এই থেকেটা লোপ পেল না, জন্মান্ধ থেকে লোপ পেয়েছে, তাহলে কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস। পদচ্যুত, কি হবে? পদ হতে চ্যুত। গা থেকে খেদানো, গা খেদানো, তাহলে দেশ থেকে খেদানো, কি হবে? দেশ খেদানো। কার কথা যেন মনে পড়ে? বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। জেল থেকে পালানো, কি হবে? জেল পালানো। খাঁচা থেকে ছাড়া, কি হবে? খাঁচা ছাড়া, রাইট? পারবা না? অবশ্যই পারবা, না পারার কিচ্ছু নেই। তাহলে দেখো, কণ্ঠ নিশ্চিত, কণ্ঠ থেকে নিশ্চিত, দুগ্ধজাত, দুগ্ধ থেকে জাত, বোটা খসা, বোটা থেকে খসা, স্বর্গচ্যুত, স্বর্গ থেকে চ্যুত, কারামুক্ত, কারা থেকে মুক্ত। দেখলেই পারবা। তাহলে সাধারণত কি? চ্যুত, জাত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এগুলো যদি দেখো পঞ্চমী তৎপুরুষ সমাস। বলতো কোন কারকের সাথে মিল? অপাদানের সাথে, অপাদানের সাথে মিল, পঞ্চমী তৎপুরুষ বা অপাদান তৎপুরুষ। চতুর্থী কি ছিল? সম্প্রদানের সাথে মিল ছিল। চতুর্থী তৎপুরুষ কিসের সাথে মিল ছিল? সম্প্রদানের সাথে মিল ছিল, রাইট? আবার দেখো, কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে এর বা চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার, যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয় কি হয়? পরাণ প্রিয়। ওকে, নেক্সট, ষষ্ঠী তৎপুরুষ সমাস। চা বাগান, তাহলে এখানে র বা এর লোপ পাবে, কি? বা চায়ের বাগান। ছাত্র সমাজ, ছাত্রের সমাজ। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি। আম গাছ, আমের গাছ। অতিথি সেবা, অতিথির সেবা। দেশ সেবা, দেশের সেবা। দেশ নেত্রী, দেশের নেত্রী। দলনেতা, দলের নেতা। পারো না? অবশ্যই পারবা। বটতলা, বটের তলা। নীতি বিরুদ্ধ, নীতির বিরুদ্ধ। বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরোধী। ষষ্ঠী তৎপুরুষ, বৈষম্যের বিরোধী, কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। গৃহকর্ত্রী, এই যে আমি, গৃহের কর্ত্রী, গৃহকর্তা, গৃহের কর্তা। গণশিক্ষা, গণের শিক্ষা। গণতন্ত্র, গণের তন্ত্র। ওকে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। এখন একটা জিনিস খেয়াল করো, ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজাস্থলে হবে রাজ, পিতা মাতা, ভ্রাতৃস্থলে হচ্ছে পিতৃ মাতৃ ভাতৃ। এগুলো আমরাই জানি, সমাসের নিয়ম এমনিতেই কোত্থেকে আসছে? সংস্কৃত থেকে আসছে। এগুলো সবগুলোই হচ্ছে সংস্কৃত শব্দ, পিতৃ মাতৃ ভাতৃ। গজনীর রাজা, সমস্ত পদে কি হবে? গজনী রাজ।
রাজার পুত্র রাজপুত্র, পিতার ধন পিতৃধন, মাতৃসেবা মাতাসেবা মাতৃসেবা, ভ্রাতাস্নেহ ভ্রাতৃস্নেহ, পুত্রের বধূ পুত্রবধূ, এগুলো সব ষষ্ঠী তৎপুরুষ। এখন আসো, ষষ্ঠী তৎপুরুষে আমরা যদি দেখি র বিভক্তির লোপ পাই নাই, তখন কি হবে? অলুক ষষ্ঠী। কিরকম? যেমন দেখো, গজনীর রাজা হয়ে গেল গজনীর রাজ, অথবা ধরো চা বাগান, চায়ের বাগান, তাহলে এর কি হলো? লোপ পেলো, হয়ে গেল চা বাগান। ছাত্রের সমাস, রটা লোপ পেলো। কিন্তু আমি বললাম ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, দেখো খেয়াল করো, ঘোড়ার ডিম, আমি কিন্তু এটা ঘোড়া ডিম বলি না। আমি কি ঘোড়ার ডিম বলি? আমরা কেউ, আমরা কখনোই ঘোড়া ডিম বলি না, কি বলি? ঘোড়ার ডিম। তাহলে এই যে প্রথমে আসে, এটা কোন কি সমাস? তৎপুরুষ। কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ। কিন্তু এখানে কি র বিভক্তি লোপ পেয়েছে? না, র বিভক্তি লোপ পায় নাই, তাহলে কি হবে? অলুক ষষ্ঠী তৎপুরুষ, অলুক ষষ্ঠী তৎপুরুষ। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসো ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে আরো কিছু আমরা মনে রাখি। যেমন আমরা যতগুলো শব্দ বলি, অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, তাহলে দেখো তো এগুলো সবগুলো ষষ্ঠী তৎপুরুষ কিনা। কিরকম দেখো, আবার বলি, অপরাহ্ন, অপরাহ্ন বানান কি হবে? মূর্ধন্য হবে, র থাকলেই মূর্ধন্য। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, মধ্যাহ্নতে দন্তন্য হবে, সায়াহ্ন। দেখো তো, অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, তাহলে এগুলো ষষ্ঠী তৎপুরুষ কিনা। কিভাবে করব? অপরাহ্ন, অন্যের অপর ভাগ, অন্যের অপর ভাগ, তাহলে পূর্বাহ্ন কি হবে? অন্যের পূর্ব ভাগ, অন্যের পূর্ব, তাহলে মধ্যাহ্ন কি হবে? অন্যের মধ্যভাগ। সায়াহ্ন কি হবে? অন্যের সায়ম ভাগ, মানে পরের ভাগ। তাহলে দেখো, এই যে অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, তাহলে আমরা জাস্ট অন্যটা মনে রাখবো। তাহলে কি? অন্যের অপর ভাগ, পূর্ব ভাগ, মধ্যভাগ। তাহলে কি লোপ পেলো? র বা এর লোপ পেলে আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে অপরাহ্ন, পূর্বাহ্ন, এগুলো কোন তৎপুরুষ বা কোন সমাস? তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ। ওকে। আর অলুক ষষ্ঠী কোনগুলো? অলুক ষষ্ঠীতে কি হয়? অলুক ষষ্ঠীতে হচ্ছে তোমার র বা এর লোপ পায় না। হ্যাঁ, যেমন আমি বললাম তাসের ঘর, তাহলে কি এই যে তাসের ঘর, র লেগে যাবে। তাস ঘর কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? তাস ঘর না, আমরা তাসের ঘর বলি। আমরা বলি মাটির মানুষ, মাটির মানুষ, আমরা কিন্তু মাটি মানুষ বলি না। আমরা কি বলি? মাটির মানুষ। তাহলে অলুক ষষ্ঠী। আমরা বলি মায়ের দোয়া, মায়ের দোয়া বললে কিসের নাম মনে পড়ে বলো তো? একটা ক্রিকেট টিমের কথা মনে পড়ে না? মায়ের দোয়া ক্রিকেট টিম। সবাই যে দোয়া চাই, ভিডিওটা দেখছিলা? সবাই খালি দোয়া চাই, দোয়া করবেন, দোয়া করবেন। বুদ্ধির ঢেকি, বুদ্ধির ঢেকি। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, চাঁদের আলো, চাঁদের আলো। খনার বচন, তাহলে কি হবে? খনার বচন। অলুক ষষ্ঠী তৎপুরুষ। ঘানির তেল, ঘানির তেল। চোখের বালি, চোখের বালি। চোখের বালি কি উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস। মনে মনে খালি ঝামেলা। ওকে, তাহলে আমাদের আশা করি বুঝতে পারছো। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো হচ্ছে সব ষষ্ঠী তৎপুরুষ। যেমন ধরো চায়ের বাগান, চা বাগান। হ্যাঁ, কর্মের কর্তা, কর্মকর্তা, তাহলে র বিভক্তি লোপ পেয়েছে। হ্যাঁ, ওকে। অলুক তৎপুরুষ, খেয়াল করো, সোনার তরী, সোনার তরী রয়ে গেছে। খেলার মাঠ, খেলার মাঠ, তাহলে কি এগুলো হচ্ছে অলুক। অলুক মানে কি? অলোপ, মানে যেটা লোপ পায় না, আমরা জানি, এটা অলরেডি বলেছি। অলুক ষষ্ঠী, খবরের কাগজ, খবরের কাগজ, চিনির কল, গরুর দুধ, চোখের বালি, এগুলো বলেছি অলরেডি। অলুক সপ্তমী একটু দেখি তো আমরা। অরণ্যের রোদন, তাহলে এ বিভক্তি। গোড়ায় গলত, অন্তস্থ। ছাঁচে ডালা, এ বিভক্তি। দায়ে ঠেকা, এ বিভক্তি। দিনে ডাকাতি, এ বিভক্তি। তাহলে এগুলো এ অতে যখন লোপ পাবে না, তখন কি বলুক? সপ্তমী তৎপুরুষ। ওকে। আর সপ্তমী তৎপুরুষ খেয়াল করতো, পূর্বপদে সপ্তমী বিভক্তি কি লোপ পাবে? গাছ পাকা, কি হবে? গাছে পাকা। মন মরা, মনে মরা। ঘাড় ধাক্কা, ঘাড়ে ধাক্কা। অধ্যয়নরত, তোমরা। আবার কিসের রত? অনেকে আবার ফেসবুকে, অনেকে ঘুমাইও গেছে। তাহলে কি হবে? অধ্যয়নরত কি হবে? অধ্যয়নে রত, মানে তুমি এখন অধ্যয়নে কি রত। দিবা নিদ্রা, দিবাই নিদ্রা, তোমরা ভাবো ঘুমাই ঘুমাই কি হয়ে যাবা? ক্যাডেট হয়ে যাবা। দিবা নিদ্রা, দিবাই নিদ্রা। পানি বন্দি, পানিতে বন্দি। মন মরা, মনে মরা। মন মরা, ও আচ্ছা এখানে আছে মনে মরা, তাহলে কি হবে? তাহলে সব সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সংখ্যা লঘু কি হবে? সংখ্যাই লঘু। সংখ্যা লঘিষ্ঠ কি হবে? সংখ্যাই লঘিষ্ঠ। সংখ্যা গরিষ্ঠ, সংখ্যাই গরিষ্ঠ। রাত জাগা, মানে রাত জেগে রিলস দেখা, তাহলে কি হবে? রাতে জাগা। তাহলে কি হবে? এই যে রাতে জাগা হবে কি? রাত জাগা, রাত জাগা। তাহলে কোনটা লোপ পেলো? এই যে এই বিভক্তি লোপ পেলো, তাহলে কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস।
এখানে একটা জিনিস খেয়াল করো, সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাস বাক্যে পরপদের সমস্ত পদের পূর্বে আসে। কিরকম? পূর্বে ভূত, কি হবে? পূর্বে ভূত, তাহলে ভূতপূর্ব। পূর্ব অশ্রুত, অশ্রুত পূর্ব। পূর্ব অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব। জাস্ট উল্টে যাবে। এটা সবাই একটু মনে রাখো, খেয়াল করো। আচ্ছা, ওকে, ঠিক আছে। উপপদ তৎপুরুষ সমাস সবাই একটু খেয়াল করো। উপপদ তৎপুরুষ সমাস, সবার আগে আমাকে বলো, আমরা আমরা কি, কলমটা কি খুললাম, এক মিনিট। বলো, শোনো, আগে আমাকে বলো আমরা কৃদন্ত পদ চিনি কিনা। মেসেজ অপশন কিছুক্ষণ অন রাখলাম, একটু খেয়াল করো সবাই মনোযোগ দেওয়ার জন্য। আগে আমাকে বলো আমরা কৃদন্ত পদ সবাই চিনি কিনা। কৃদন্ত পদ কোনটা? কৃত প্রত্যয় সাধিত পদকে আমরা কি বলবো? কৃদন্ত পদ, রাইট? কৃত প্রত্যয় চিনি কিনা? কৃত প্রত্যয় চিনি কিনা? হ্যাঁ, ধরো তোমরা এখন পড়ছো, রাইট? পর, পর, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে আমি যখন আর প্রত্যয় যুক্ত করব হলো পড়া। এই পড়াটা কৃদন্ত পদ কিনা বলো? অবশ্যই কৃদন্ত পদ। কেন? কারণ এখানে কি যুক্ত হয়েছে? কৃত প্রত্যয় যুক্ত হয়েছে ক্রিয়া প্রকৃতির সাথে, তাহলে এটা অবশ্যই একটা কৃদন্ত পদ। হ্যাঁ, এখন তাহলে চড়া, ধরা, এগুলো সবগুলো কৃদন্ত পদ কিনা? এগুলো সবগুলো কৃদন্ত পদ। ওকে, নেক্সট। কৃদন্ত পদ তাহলে চিনছো, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদ সঙ্গে উপপদের, এখন উপপদ কি? উপপদ হচ্ছে কৃদন্ত পদের পূর্বপদ। কৃদন্ত পদের পূর্বপদ। ধরো আমি বললাম ছেলে ধরা, ছেলে ধরা। আচ্ছা, এখানে ধরা তাহলে কৃদন্ত পদ, রাইট? আমি তোমাকে বললাম এটা সমাস বলতে, এটা কোন সমাস? এখানে ধরা তাহলে কি? কৃদন্ত পদ। এটাতে সবাই একমত কিনা বলো? এটাতে সবাই একমত। বলেছে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, উপপদ কি? কৃদন্ত পদের পূর্বপদ। তাহলে এখানে ধরার পূর্বপদ কোনটা? ছেলে। তাহলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়েছে সেটাকে আমরা কি বলবো? উপপদ তৎপুরুষ সমাস। এই প্রশ্নটা আসছে, উপপদ কি? কৃদন্ত পদের পূর্বপদ। না, স্লাইড অন, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে উপপদ কি? কৃদন্ত পদের পূর্বপদ। কৃদন্ত পদের পূর্বপদ। তাহলে তুমি দেখলে এখানে কৃদন্ত পদ আছে কিনা। তাহলে কৃদন্ত পদের পূর্বপদ হচ্ছে কি? ছেলে, ছেলে ধরা। তাহলে ছেলে ধরে যে, তাহলে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে দেখো তো, জলে চরে যে, জলচর, তোমাকে দেয়া হলো শুধু জলচর, এই যে চর, তাহলে কি হচ্ছে তোমার? কি? কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হচ্ছে সেটাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। বিশেষ্য যোগ কৃদন্ত পদ সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ। একটু মনোযোগ দাও। যেমন আমি বললাম অগ্রে জন্মে যে, তাহলে অগ্রজ, জ দিয়ে কি মনে রাখতে বলেছিলাম? জন্ম। তাহলে অগ্রে, অগ্রজ, অগ্রে জন্মে যে, অগ্রজ, তাহলে কি হচ্ছে? যে অগ্রে জন্মে। তাহলে দেখো তো, জন্ম কি? জন্মের সাথে কি হলো? ওই অগ্র, দুটো সমাস হলো, অগ্রজ। তাহলে কি হলো? অগ্রে জন্মে যে, উপপদ তৎপুরুষ। জলজ, জলজ, জলে জন্মে যা। জলদ, জল দেই যে, জলধি, জল ধারণ করে যে। অগ্রগামী, অগ্রে গমন করে যে। খেচর, খেতে চড়ে যে, খে মানে কি? খে মানে আকাশ, রাইট? তাহলে ছেলে ধরা কি হবে? ছেলে ধরে যে। এখন আসো, চিনবা কিভাবে? আমরা চিনবো কিভাবে বলো দেখি? কিভাবে চিনবো? ক্রিয়া তো অবশ্যই থাকবে কৃদন্ত পদের সাথে পূর্বপদের। দেখো তো, এগুলো বেশিরভাগ এক কথায় প্রকাশ কিনা? এক কথায় প্রকাশ কিনা? মাছি মারে, এক কথায় প্রকাশ কিনা? ইয়েস। আর লাস্টে কি থাকবে? বেশিরভাগ হচ্ছে অবশ্যই ক্রিয়া থাকবে, পরপদে ক্রিয়া থাকবে, উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হবে, এবং খেয়াল করবে বেশিরভাগ কি? এক কথায় প্রকাশ। মনে থাকবে? তাহলে জলচর কি হবে বলো? জলে চরে যে। মনোজ, মনোজ কি বলো? মনোজ, যতে জন্ম, এবার বলো। হ্যাঁ, মনে জন্মে যা, ভেরি গুড, মনে জন্মে যে, যা। সর্বনাশা, সর্বনাশ করে যে, বা যা। স্থলচর কি হবে? স্থলচর, স্থলে চরে যে, স্থলে চরে যে। নেক্সট, এখন আসো ন তৎপুরুষ সমাস। ন তৎপুরুষ সমাসে হচ্ছে যে তৎপুরুষ সমাসে সমসমান পদগুলোর বিভক্তির লোপ পায় না, খেয়াল করো। সেটাকে হচ্ছে, আচ্ছা এখানে অলুক না তো, আমি এখন পড়াচ্ছি কি? ন তৎপুরুষ। অলুকের ক্ষেত্রে হচ্ছে বিভক্তির লোপ পাবে না। আর ন তৎপুরুষের ক্ষেত্রে কি হবে? ন তৎপুরুষ সমাসে কি হবে তোমার? পরপদের প্রাধান্য রেখে নাবাচক, ন অব্যয়,
পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় সেটা হচ্ছে ন তৎপুরুষ সমাস। তাহলে এখানে খেয়াল করো, অনধিক সিফাত সবসময় মনে রাখবা, যে কোনো ক্ষেত্রে তৎপুরুষের ক্ষেত্রে তোমার হচ্ছে তৎপুরুষের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য থাকবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে। অনধিক খেয়াল করো, নয় অধিক, নয় অধিক, অনুর্বর নয় উর্বর, অসৎ নয় সৎ, নয় সৎ, নয় সৎ অসৎ। এখন একটা খেয়াল, অপর্যাপ্ত নয় পর্যাপ্ত, অপার্থিব নয় পার্থিব, অপ্রিয় নয় প্রিয়, অবাধ্য নয় বাধ্য, অশুভ নয় শুভ, অসময় নয় সময়। এখন খেয়াল করো, এরকম দু একটা সমাস ন তৎপুরুষও হতে পারে, ন বহুব্রীহি হতে পারে। সেটা কিসের সাথে বলো তো? কি নিয়ে পার্থক্য হবে তাহলে? ব্যাস বাক্যের কারণে পার্থক্য হবে, ব্যাস বাক্যের কারণে পার্থক্য হতে পারে। কিরকম? লাস্টে যদি, যেমন অসৎ, আমি বললাম নয় সৎ, কিন্তু আমি বললাম নয় সৎ যে, তখন সেটা কি হয়ে যাবে বলো? নয় সৎ যে, তখন কি হবে? তখন সেটা কোন সমাস হবে? বহুব্রীহি হবে। বুঝতে পেরেছো? কিন্তু কিছু কিছু শব্দ হবে না, যেমন নিরাশা, তাহলে কি হবে? নেই আশা। নিরাশায় কি হবে? নেই আশা। বুঝতে পেরেছো? ওকে। প্রাদি সমাস এবার একটু খেয়াল করো, প্রাদি সমাসের সাথে উপপদ তৎপুরুষের সমাসের পার্থক্যটা বুঝতে পারবা। উপপদ তৎপুরুষের সমাসে কৃৎ প্রত্যয়ের সাথে কিসের সমাস হয়? কৃৎ প্রত্যয়ের সাথে উপপদের সমাস হয়, রাইট? হ্যাঁ, ওকে। এখন আসো প্রাদি সমাসে কৃৎ প্রত্যয়ের সাথে প্র, প্রতি, পরি, অনু প্রভৃতি অব্যয়ের সমাস হবে। প্র, প্রতি, পরি, অনু এরকম অব্যয়ের সমাস হবে কিসের সাথে? কৃৎ প্রত্যয়ের সাথে। যেমন ধরো বচন, তাহলে কি হবে? বচ যোগ অন, বচ যোগ অন। প্রভাত, ভাত মানে আলো, তাহলে কোত্থেকে আসছে? ভা থেকে। ভ্রমণ কোত্থেকে আসছে? ভ্রম, ভ্রম যোগ অন। অনুতাপ, তাপ যোগ অ। প্রবন্ধ, প্র হচ্ছে কি? প্র হচ্ছে এখানে প্র, অনু, অনু বানানটা ভুল হয়েছে, অনু, হ্যাঁ। পরি, প্র, প্র এগুলোর সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষের সমাস হলে সেটা হচ্ছে প্রাদি সমাস। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? তাহলে প্রাদি সমাসের সাথে উপদ তৎপুরুষ সমাসের পার্থক্যটা ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা আমাকে বলো। প্রাদি সমাসেও কৃৎ প্রত্যয় আছে, উপপদ তৎপুরুষ সমাসেও কি আছে? কৃৎ প্রত্যয় আছে। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে উপপদের সাথে হবে, প্রাদি সমাসে হচ্ছে কৃৎ প্রত্যয়ের সাথে কি হবে? প্র, প্রতি, পরি, অনু এগুলোর সাথে। প্রবচন, প্রকৃষ্ট যে বচন, প্রকৃষ্ট যে বচন, তাহলে কিসের সাথে কিসের হলো? এই প্র, প্রতি, পরি, অনু এগুলোর সাথে কিসের হলো? কৃৎ প্রত্যয়ের। এই কয়েকটা মনে রাখবা, ডাক্তার মার্জান, তোমার যেহেতু অব্যয়ভাবের মতো লাগছে, তুমি কি করবে? টিএম করে ফেলবা। কিরকম? প্রভাতে, প্রত্যহ, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে তার অনুতাপ প্রতিহিংসায় প্রতিবাদে প্রবাদ প্রবচন প্রবন্ধে। নিত্য সমাস, নিত্য সমাসে একটা লাইন মনে রাখবা। কোন লাইনটা মনে রাখবা বলো? নিত্য সমাসে অব্যয়ের সাথে কৃৎ প্রত্যয়, রাইট। নিত্য সমাসে একটা লাইন মনে থাকবে, মনে রাখবা, সেটা কি? সেটা হচ্ছে আমরা 92 জন, এই লাইনটা মনে রাখবা, আমরা 92 জন কালসাপের কবলে পড়লাম। এই লাইনটার পাশাপাশি আমরা আর কি কি মনে রাখবো একটু খেয়াল করো। পদের শেষে মাত্র থাকবে, পদের শেষে কি থাকবে? মাত্র থাকবে, তবে অতিমাত্র বাদে। পদের শেষে মাত্র থাকবে কিরকম খেয়াল করো। পদের শেষে কি কি মাত্র থাকবে একটু খেয়াল করো তো সবাই। যেমন ধরো পদের শেষে মাত্র দিয়ে বলো, একটা বলো। দর্শন মাত্র, পদের শেষে মাত্র, দর্শন মাত্র। ওকে, তাহলে এরকম আরো কিছু শব্দ বলো। নাম মাত্র, তাহলে কি হবে বলো? দর্শন মাত্র, তন্মাত্র, চাহিবা মাত্র, জল মাত্র। এগুলো সবগুলোই হচ্ছে কি? নিত্য সমাস। তাহলে আমরা কি করতে পারি? পদের শেষে কি থাকবে? অন্তর থাকবে। তেপান্তর বাদে। কেন? তেপান্তর কি সমাস বলো? তেপান্তর কি সমাস বলো? মনে নাই? তেপান্তর কি সমাস? দ্বিগু সমাস। অতিমাত্র কি সমাস? ভেরি গুড। তাহলে পদের শেষে অন্তর থাকবে। একটু খেয়াল করতো, যেমন দেশান্তর, এটা হচ্ছে নিত্য সমাসবদ্ধ, কিন্তু আমরা যদি ব্যাস বাক্য করি কি হবে? আগে জাস্ট কি যুক্ত করে দিব? অন্য। তাহলে অন্য দেশ, দেশান্তর। তাহলে গ্রহান্তর, অন্য গৃহ, গৃহান্তর, অন্য গৃহ। তাহলে অন্যগুলো কি হবে? যুগান্তর, তাহলে কি হবে বলো? যুগান্তর কি হবে? অন্য যুগ। কালান্তর, অন্য কাল। গৃহান্তর তো বললাম, গ্রামান্তর কি হবে? অন্য গ্রাম। বাক্যান্তর, অন্য বাক্য। উপায়ান্তর, অন্য উপায়। স্থানান্তর, অন্য স্থান। পাঠান্তর, তাহলে অন্য পাঠ। দ্বীপান্তর। বুঝতে পেরেছ? জাস্ট তেপান্তরটা ভিন্ন, একটু মনে রাখবা।
ওকে, তারপর আসো আমরা। আমরা তুমি, আমি ও সে, এভাবে যদি ব্যাস বাক্য হয় আমরা, তখন নিত্য সমাস। কিন্তু আমি যদি বলি সে, তুমি ও আমি, তখন কি হবে বলো? আমরা তখন কি হবে বলো? সে, তুমি ও আমি, তখন কি হবে? তখন হচ্ছে এক শেষ। ভেরি গুড, তখন হচ্ছে এক শেষ। আর ধরো এরকম ব্যাস বাক্য ট্যাস বাক্য কিচ্ছু দেয় নাই, শুধু আমরা দিলা, কি দিবে? নিত্য সমাস। কি দিবা? নিত্য সমাস। শুধু আমরা দিলে কি দিবা? নিত্য সমাস। হুম, নেক্সট। এটা 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 বলতেছি বলতেছি মেহেদী হাসান, বুঝে দিচ্ছি, শোনো। তারপর ধরো 92। আমরা 92। আচ্ছা, 92 হচ্ছে 2 এবং 90, তো 92 যদি নিত্য সমাস হয় 95 কি বলো? 92 যদি নিত্য সমাস হয় 95 কি দোষ করছে? 94 কি দোষ করছে? 96 কি দোষ করছে? একশেষ বুঝো নাই মনে হয়, প্রথম ক্লাস করো নাই। তাও নিত্য সমাস। কাল সাপ, কাল তুল্য সাপ, কাল সমতুল্য সাপ, এটাও কি নিত্য সমাস। মূলত নিত্য সমাস যেগুলো আছে সেগুলো চেনার জন্য এই তিনটা দিয়েছি। এই তিনটা কে যেন বলছে, বুঝে নাই, মনোযোগ দাও। আমরা 92 জন কালসাপের কবরে পড়লাম, তাহলে আমরা নিত্য সমাস। 92 নিত্য সমাস, কালসাপ নিত্য সমাস। এই তিনটা শব্দ আমরা মনে রাখবো। আর কি মনে রাখবো? পদের শেষে কি থাকবে? মাত্র থাকবে। পদের শেষে কি থাকবে? মাত্র থাকবে। নাম মাত্র, দর্শন মাত্র, চাহিবে মাত্র, জল মাত্র, নিত্য সমাস। অতিমাত্র বাদে। পদের শেষে অন্তর থাকবে। গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গৃহান্তর, গ্রামান্তর, যত অন্তর আছে সবগুলো কি সমাস? নিত্য সমাস। জাস্ট এই তিনটা লাইন পড়লে তোমাদের সকল নিত্য সমাস হয়ে যাবে। সকল নিত্য সমাস এই তিনটা লাইনের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছ এটা কেন বলছি, যে এই তিনটা লাইন কেন লিখে দিয়েছি? ওকে, থ্যাংক ইউ। কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু দেখি। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত বলো? নীলকর কোন সমাসের দৃষ্টান্ত বলো? একটু আগে পড়াইছি, একটু আগে পড়ালাম। নীলকর মনে মনে করতে পারছি না, শোনো। এই যে করা, কর কৃদন্ত পদ, কৃদন্ত পদের সাথে উপপদের সমাস হয়েছে। নীল চাষ করে যে, নীলকর। নীল চাষ করে যে, নীল চাষ করে যে, হ্যাঁ নীলকর। তাহলে দেখো তো কি হলো, এটা কোন সমাস? উপপদ তৎপুরুষ, রাইট? উপপদ তৎপুরুষ। ওকে, তারপর আসো, কৃদন্ত পদের পূর্বপদের নাম কি? কমন কি না বলো? অবশ্যই উপপদ। কৃদন্ত পদের পূর্বপদের নাম হচ্ছে উপপদ। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত বলো? বহুব্রীহিতে সবসময় অন্য কোনো অর্থের প্রাধান্য পাবে। এটা আর কয়বার বলবো? বহুব্রীহিতে কি হবে? অন্য কোনো অর্থের প্রাধান্য পাবে। অন্য কোনো অর্থের প্রাধান্য পাবে। যথারীতি অব্যয়ীভাব সমাস। ভেরি গুড। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? আচ্ছা, এখানে উদাহরণটা নাই, এটা হচ্ছে তোমার 43-এ আসছিল। চিকিৎসা শাস্ত্র বলো কোন সমাস, তাহলে বুঝবো। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? আগে কোন সমাস সেটা বলো, পরে কোনটা কি সেটা বললো, পরে বলিও। চিকিৎসা শাস্ত্র, এই শাস্ত্র কি নিয়ে? শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। কোন সমাস? কর্মধারয় সমাস। ভেরি গুড। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? এটা 42-এ আসছিল। এটা ছিল কি কি বলি, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, মহান যে পুরুষ, কুসুমের মতো কোমল, জায়পতি দম্পতি। তাহলে এখানে কোনটা হবে? মধ্যপদলোপী কর্মধারয়, সিংহ চিহ্নিত আসন। ভেরি গুড, সিংহাসন। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে 41-এ আসছিল। আচ্ছা, আমি উদাহরণগুলো লিখি। কি কি ছিল যেন, আচ্ছা খেয়াল করো। শশব্যস্ত, কালচক্র, পরাণ পাখি। পরাণ পাখি কি বলো? বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি নিজে কি সমাস বলো? বহুব্রীহি কি হবে? আরে সবাই পারে। শশব্যস্ত, ভেরি গুড। বহুব্রীহি নিজেই হচ্ছে বহুব্রীহি, রাইট। আর শশব্যস্ত মানে কি? শশকের ন্যায় ব্যস্ত, তাহলে কি হবে? নাউন আর কি? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কিসের উল্লেখ আছে? সাধারণ গুণের উল্লেখ আছে। উপমানের সাথে সাধারণ গুণের উল্লেখ থাকলে কি হবে? উপমান হবে। ভেরি গুড। কোনটি ব্যতিহার বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি কি কি বলো? দোতলা, 80-20, কানাকানি, অজানা। কানাকানি। পুষ্প সৌরভ কোন সমাস বলো? পুষ্প সৌরভ। তাহলে পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ। তাহলে পুষ্পের র আছে, পুষ্পের সৌরভ, তাহলে রটা লোপ পেয়েছে, হয়ে গেছে পুষ্প সৌরভ। কি হয়েছে তাহলে? তৎপুরুষ সমাস। বিস্ময়াপন্ন আজকে পড়াইছি। এটার ব্যাস বাক্য কি? আজকে পড়াইছি। বিস্ময়কে আপন্ন, তাহলে কে বিভক্তি লোপ পাবে। এটা দ্বিতীয় হবে না চতুর্থী হবে বলো?
বিস্ময়কে আপন্ন, এটা দিতে হবে না চতুর্থী হবে? অবশ্যই দিতে হবে। চতুর্থী কখন হবে? এটা অনেকের প্রশ্ন। চতুর্থী কখন হবে বলো? দান, সদ্গা, ভক্তি, সম্প্রদান, মানে সম্প্রদানের ক্ষেত্রে কি হবে? কোনো কিছুর জন্য হলে তখন হচ্ছে চতুর্থী হবে। বুঝতে পেরেছো? সম্প্রদানে সবসময় কি হয়? চতুর্থী হয়। কোনো কিছুর জন্য হলে, নিমিত্ত হলে, ভক্তির উদ্দেশ্যে হলে। ওকে। জলে স্থলে কি সমাস? আগে বলো জল স্থল কি সমাস? জল স্থল দ্বন্দ্ব। আর জলে স্থলে কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। আচ্ছা, আহ বহুব্রীহির উদাহরণ কোনটি? এটা ছাত্রী এসেছিল। বহুব্রীহির উদাহরণ জনশ্রুতি, অনমনীয়, খাসমহল, তপবন। এটা হচ্ছে জনশ্রুতি। জনশ্রুতি, জন দ্বারা শ্রুতি, মানে মানুষের মুখে যেটা বলা হয় সেটা। তাহলে এটা কি হবে? জনশ্রুতি হবে। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব গতকাল পড়াইছি, বলো কোন সমাসের উদাহরণ? ব্যাস বাক্য কি হবে? যিনি জজ তিনিই সাহেব। রাইট। আর দুইজন হলে কি হয়ে যেত? দ্বন্দ্ব হয়ে যেত যদি দুইজনকে বুঝাইতো। চাঁদ মুখ, ব্যাস বাক্য কি? চাঁদের মতো মুখ। চাঁদ মুখ কি হবে বলো? উপমিত। ভেরি গুড, থ্যাংক ইউ।